নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের সংসারের কাজকর্ম করতে অনেকটা সহজ হয়ে যাবে, অনেকটা সুবিধা হবে এবং কিছুটা হলেও টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন। তার জন্য চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, আমাদের যে কোনো প্রয়োজনে বরফ যখন লাগে, দেখা গেল আমরা আমাদের যে আইস কিউবগুলোর মধ্যে তো আইস জমাই, তাছাড়া এরকম বাটির মধ্যে করেও কিন্তু আমাদের প্রয়োজন মতো জল আমরা রেখে দিই ফ্রিজের মধ্যে বরফ হওয়ার জন্য। এবার যখন আমাদের সেই বরফটার প্রয়োজন হয়, সেই বরফটা যখনই আমরা ফ্রিজ থেকে বের করি, বের করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমরা তুলতে পারি না। অন্তত 1 থেকে 1.5 মিনিট তো আমাদের লাগবেই এই বরফটা বাটির থেকে উঠতে। তাই যদি তখন খুবই ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে এই বরফটা কিভাবে ছাড়িয়ে নেব, তো তারই ছোট্ট একটা টিপস নিয়ে নিয়েছি। এখানে একটা ট্রে দিয়ে এভাবে বাটিটাকে আমরা উল্টো করে দেব। উল্টো করে নর্মাল যে কোনো কলের হোক, যে কোনো নর্মাল জল, ফ্রিজের জল না, ঠান্ডা জল না, নর্মাল যে জল আমরা খাই বাইরের, সেই জলটা এভাবে যদি আমরা বাটির পেছন দিকটায় এভাবে জল ঢালতে পারি, তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই বাটির মধ্যে যে বরফটা জমে আছে সেই বরফটা কিন্তু উঠে যাবে। এর জন্য কোনো দেরি হবে না, কোনো সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে কিন্তু আমার এই বরফটা বাটি থেকে বেরিয়ে গেল। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে অথবা কেউ অফিসে যাওয়ার সময় মোজা তো অবশ্যই পরে, আর স্কুলে গেলে তো তাদের সব সময় মোজা পরেই থাকতে হয়। এবার এই যে স্কুলের বাচ্চাগুলো যখনই মোজা পরে যায়, সারাটা দিন ওরা মোজা পরে শু পরে থাকতে থাকতে পুরো মোজার মধ্যে একটা ভিজে ভিজে ভাব চলে আসে, তখন মোজা থেকে বাজে একটা দুর্গন্ধ আসে। তাছাড়াও কিন্তু পায়ের মধ্যেও যখন ঘাম অতিরিক্ত পরিমাণে হয়, সে ঘামটা বসে গিয়ে ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা কিন্তু থেকেই যায়। তাই আমরা কি উপায়ে এই যে পায়ের মধ্যে যাতে না ঘামে, মোজাটা যাতে না দুর্গন্ধ হয়, আমরা কি করতে পারি? অফিসে যখন যায়, তখন অফিস থেকে বাড়ি আসার পরও আমরা দেখতে পাই কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে যায় তাদের পায়ের। তাই আমরা নিয়ে নেব পাউডার। যখনই স্কুলে পাঠাবো অথবা অফিসে যাবে, তার আগে কিন্তু এভাবে পায়ের মধ্যে আমরা একটু পাউডার দিয়ে দেবো। এভাবে পাউডারটা দিয়ে একটু ডলে নেব। আর বাচ্চাদের বিশেষ করে কিন্তু এই সমস্যাটা হয়, ঠান্ডা লাগার প্রবলেমটা থেকেই যায়। তাই একটু পাউডার দিয়ে এভাবে পায়ে ঘষে তারপর স্কুলের মোজাগুলো যদি আমরা পরিয়ে দিতে পারি বন্ধুরা, তাহলে দেখবেন স্কুলে সারাটা দিন ওরা থাকে, শু পরেই থাকে। পায়ের মধ্যে ঘামলেও সেটা কিন্তু পাউডার অ্যাবজর্ব করে নেবে, সেই ঘামটা বসে ঠান্ডা কিন্তু কখনোই লাগবে না। তাই যখনই দেখবেন এরকম মোজায় দুর্গন্ধ হচ্ছে, পায়ে ভিজে ভিজে ভাব থাকছে, পায়েও একটা বাজে গন্ধ আসছে, এই সমস্যার মধ্যে যখনই পড়ছেন, তখনই কিন্তু বিশেষ করে এই গরমের দিনে এই সমস্যাটা হয়। ঘাম প্রচুর হয়, সে ঘামের জন্য কিন্তু মোজা পায়ে দু জায়গায় কিন্তু প্রচুর গন্ধ হয়। তাই একটু মোজা এইভাবে পাউডার দিয়ে মোজা পরিয়ে দিলে দেখবেন সেই সমস্যা আর হবে না, ঠান্ডাও লাগবে না আর বাজে কোনো দুর্গন্ধও আসবে না মোজা থেকে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে হ্যান্ড ওয়াশ। তো আমরা বাড়িতে দেখবেন যে হ্যান্ড ওয়াশগুলো আনি, সেই হ্যান্ড ওয়াশটা যদি 1 মাস যায়, বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে, তাহলে কিন্তু সেই 1 মাসের জায়গায় 20 দিন যায় সেই হ্যান্ড ওয়াশটা। কেন হয়? বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে হ্যান্ড ওয়াশগুলো ইউজ করে। ওরা যদি ওদের হাত ধুতেও পাঠাই, সেখানে একবার পাঞ্চ করলে যেটা আমাদের বেরোয়, মানে যে হ্যান্ডওয়াশটুকু বেরোয়, ওরা কিন্তু 3 থেকে 4 বার একদম চেপে সেই হ্যান্ডওয়াশটা বের করে নেবে। তখন কিন্তু অনেকটাই খরচা হয়। তাই 30 দিন যেখানে যেত, সেখানে কিন্তু 20 দিন যাচ্ছে, অলরেডি 10 দিন কমে আসছে। তো এই খরচাটা তখন বেশি হচ্ছে। তো সেই সমস্ত সমস্যার মধ্যে যাতে না পড়তে হয়, বাড়িতে যাদের ছোটো বাচ্চা আছে তারা হ্যান্ডওয়াশ এইভাবে ইউজ করছে, নষ্ট করে ফেলছে, তখন ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে জামাকাপড় শুকানো যে ক্লিপগুলো আছে, সেই ক্লিপগুলো দিয়ে এইভাবে ঠিক আমি যেভাবে করছি এইভাবে কিন্তু কাজটা করতে হবে। এই যে যেখানে আমরা চাপ দিই, চাপ দেওয়ার এই জায়গাটায় এখানে আমরা ক্লিপ দিয়ে আটকে দেবো। তাহলে বাচ্চারা কিন্তু এইটা দেখলে বুঝতেও পারবে না। আর একেবারে যদি বড় বাচ্চা হয় তাদের ব্যাপার আলাদা। মোটামুটি ছোট একটু বাচ্চারা যারা হ্যান্ডওয়াশটা নষ্ট করে বেশি, বড় বাচ্চারা তো আর নষ্ট করে না। তো ছোট বাচ্চাদের জন্য এরকম ক্লিপ লাগিয়ে রাখলে ওরা কিন্তু চাপ দিতেও পারবে না। আর এই ক্লিপগুলো আরও সরু ক্লিপ পাওয়া যায়, সেই সরু ক্লিপ যদি আমরা এখানে সেট করে রাখতে পারি, তাহলে ওরা এক চাপে সামান্য একটু হ্যান্ডওয়াশ কিন্তু বেরোবে, সেটা দিয়েই তাদের হাত ধুতে হবে, এরকম করে রাখতে পারবেন। তাহলে দেখবেন হ্যান্ডওয়াশ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার এই সমস্যাটার মধ্যে আপনাদের পড়তেই হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে,
অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে শশা। বন্ধুরা, শশা কিন্তু আমরা স্যালাড হিসাবে খেয়ে থাকি। শশা কিন্তু আমাদের সবারই প্রিয় এই গরমের দিনে বিশেষ করে। কিন্তু এই শশাগুলো যখনই আমরা কাটতে যাই তখন এই ধরনের পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়াই প্রথমে। এবার এরকম পিলারের সাহায্যে যখনই খোসা ছাড়াই দেখবেন সেই খোসার সঙ্গে অনেকটা পরিমাণ শশা কিন্তু বাদ পড়ে যায়। তো তাই আমরা কিন্তু আজ একেবারে অন্য একটা পদ্ধতি দেখাবো, যার ফলে আমরা শসাটা কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারবো, আর শসার যে অংশটা খোসার সঙ্গে বেরিয়ে যাচ্ছে সেই অংশটা কিন্তু বেরিয়েও যাবে না। তো আমরা কী করব, নিয়ে নিয়েছি এই ধরনের যে ঢাকনাগুলো আছে, ওষুধের যে টিনের যে ঢাকনাগুলো, এই ঢাকনাগুলো দিয়েই এইভাবে টেনে নিতে হবে। এইভাবে যদি আমরা টানি তাহলে কিন্তু শশার খোসা মানে হালকাভাবে বেরিয়ে আসবে, এর মধ্যে কোনো শশার কোনো অংশ বেরোবে না। তো আমি এখান থেকে একটু খোসা ছাড়িয়ে দেখিয়ে দেব কতটা খোসা ছাড়ানো হয়েছে, আর এর মধ্যে থেকে কোনো অংশ শশার কিছুই কিন্তু শশার খোসার সঙ্গে বেরোয়নি। তো এইভাবে বন্ধুরা একটু পিলারের সাহায্য ছাড়াই এভাবে ঢাকনার সাহায্যে শসার খোসাটা তুললে দেখতে পাবেন খোসার মধ্যে কিন্তু কোনো শসা যায়নি, শুধুমাত্র খোসাটাই বেরিয়েছে। তো এইভাবে একটু খোসাটা ছাড়িয়ে ফেললে শসাটা অনেকটাই থেকে যাবে। তো এইবার কি করতে হবে, যদি এই শসাটা দিয়ে আমরা স্যালাড তৈরি করি সেক্ষেত্রে যেহেতু আমরা ঢাকনা দিয়ে খোসাটা ছাড়িয়েছি, পিলার দিয়ে ছাড়ালে কি হয়, এই শসার গায়ে একটা ডিজাইন তৈরি হয়ে যায়। তো যেহেতু আমরা এই ঢাকনা দিয়ে করব তখন কিন্তু সেই স্যালাডের সময় যে ডিজাইনটা হতো সেই ডিজাইনটা হবে না। তো তারই একটা ছোট্ট টিপস আছে। তো যদি এরকম যে কোনো পিলার হোক আর এইভাবে ঢাকনা দিয়ে খোসা ছাড়িয়ে ফেলি আর শসাটা ডিজাইন হচ্ছে না, তখন নিয়ে নেবো একটা কাঁটা চামচ নিয়ে এভাবে প্রেসার দিতে হবে, একটু জোরে প্রেসার দিয়ে শসার গায়ে এইভাবে চেপে চেপে দাগ টেনে দিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি চেপে আমরা দাগ টেনে দিই তাহলে দেখবেন শসার গায়ে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এবার এটাকে আমরা কিন্তু স্যালাড হিসাবে কেটে পরিবেশনও করতে পারি। তো কিভাবে কাটতে হবে, এটা কিন্তু জাস্ট কাটলেই হবে না, এটাকে কিন্তু একটু ব্যাকা করে কাটতে হবে, তাহলে কিন্তু স্যালাড হিসাবে খুব সুন্দর দেখা যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে কিন্তু একটা কাঁচির সাহায্যে এভাবে প্রথমে গোড়ার দিকটা একটু কেটে নিয়েছি। কেটে এভাবে শসা যদি তেতো থাকে তাহলে কিন্তু সেই তেতোটা চলে যাবে, এইভাবে একটু ঘষে নিলে। তো আমি ঘষে ওটাকে কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এবার স্যালাড কাটতে গেলে কিন্তু এভাবে ব্যাকা করে করে কাটতে হয়, তাহলে স্যালাডটা দেখতেও সুন্দর লাগে আর আমার যাদের সামনে পরিবেশন করব তাদেরও বেশ সুন্দর লাগবে দেখতে। তো আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। ফ্রিজ আছে এখানে। তো ফ্রিজের মধ্যে আমরা কিন্তু খাবার দাবারকে ভালো রাখার জন্য রেখে দিই। এবার যদি আমরা এই ফ্রিজের মধ্যে খাবার তো ভালো রাখার জন্য রাখছি, কিন্তু আমাদের অসাবধানবশত সেই খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে? তো দেখবেন অনেক সময় পেঁয়াজ, রসুন, এদিকে আচার, চাটনি, এই ধরনের খাবার দাবারগুলো যখন ফ্রিজের মধ্যে রাখি না, তার একটা ভীষণ স্ট্রং একটা গন্ধ আছে। সেই গন্ধগুলো আমাদের বিভিন্ন ধরনের খাবার দাবারের মধ্যে মিশে যেতে থাকে। তো সেই মিশে গেলে সেই খাবারগুলোকে কিন্তু আমরা আর খেতে পারি না, সেগুলো বাদ দিয়ে দিতে হয়। আবার অনেক সময় দেখবেন বাজার থেকে আমরা যখন ফল কিনে আনি, সেই ফলগুলো যেমন পাকা পেয়ারা যদি আনি, সেই পাকা পেয়ারার গন্ধটা প্রচুর পরিমাণে ফ্রিজের মধ্যে ছড়িয়ে যায়। আপেলের গন্ধ আছে, সেই সমস্ত গন্ধগুলো অন্যান্য খাবারের মধ্যে মিশে যায়, তখন খুবই বাজে লাগে সেইগুলো খেতে। তাই ছোট্ট একটা টিপসের মাধ্যমে সেই ফ্রিজের গন্ধকেই আমরা দূর করে দেব। এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে কিছুটা পরিমাণ চাল দিয়ে নিয়েছি। এবার চালের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চা। তো চা পাতা তো আমরা সকাল বিকাল খেয়েই থাকি। তো চা শুধু যে চাটা খাই তা না, চা ছাড়াও কিন্তু চায়ের পাতা দিয়ে আমাদের অনেক কাজ হয়, অনেকটা কাজে আসবে আজকের কিন্তু এই টিপসটা। চালের মধ্যে এখানে চা আমি মিশিয়ে দিলাম। এভাবে মিশিয়ে আমরা কি করব, এই পাত্রটাকে নিয়ে চলে যাব সোজা ফ্রিজে। দেখবেন বন্ধুরা, আমাদের ফ্রিজ থেকে যদি কখনোই পেঁয়াজ কেটে রাখি, রসুন কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই, তখন তো ভীষণ বাজে গন্ধ হয়ে যায় ফ্রিজের মধ্যে। তো এইভাবে চাল আর চা একসঙ্গে করে যদি আমরা ফ্রিজের মধ্যে যে কোনো একটা কর্নারে রেখে দিতে পারি, তাহলে কিন্তু ফ্রিজের যে বাজে গন্ধগুলো, সেই বাজে গন্ধগুলো আর আসবে না, আর কোনো কিছুর খাবারের গন্ধ অন্য কোনো খাবারে মিশেও যাবে না। সেই গন্ধগুলোকে কিন্তু একদম টেনে নেবে এই চাল আর চা। আর কি করব, শুধু যে চাল আর চায়ের মাধ্যমে এই গন্ধটা দূর হবে তেমনটা নয়, আরও একটা কাজ করতে পারেন। অনেক সময় লেবু নিয়ে লেবুর হাফ অংশ কেটে কাজে লাগালেন, আর যে হাফটা থাকছে সেই হাফটা ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলে ফ্রিজের যে কোনো বাজে দুর্গন্ধকে অ্যাবজর্ব করে নিতে খুবই সাহায্য করে লেবু। তো লেবুর সাহায্যে কিন্তু আমাদের ফ্রিজের অনেক বড় সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। আশা করছি এই সমস্ত টিপসগুলো আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা, টাটা, বাই।